ধরিত্রী নতুন দিনের সূচনা। সূর্যের নরম উষ্ণ আলো জানালা গলিয়ে বদ্ধ রুমের মেঝেতে পড়ছে। বিন্দুর পোশাকের ছোট অংশ সহ শাড়িখানা অবহেলায় গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। ভোর রাতে রেহাই পেয়ে ঘুমিয়েছে মেয়েটি। সূর্যের কোমল কিরণ চোখে পড়তেই বন্ধ চোখের পাতা কুঁচকে এলো বিন্দুর। দরজা খোলার খট করে আওয়াজ হতে টিপটিপ করে চোখ মেলে তাকালো সে। অর্ণব বেরিয়েছে ওয়াশরুম থেকে, সুঠামদেহী বগুদাম, কোমরে শুধু টাওয়াল পেঁচিয়ে রেখেছে। বিন্দুর নগ্ন দেহে জড়িয়ে থাকা নরম চাদরটা দিয়ে গলা পর্যন্ত ঢেকে নিল। রাতের স্মৃতি মনে পড়তেই লজ্জার লালিমা ছড়িয়ে পড়ল বিন্দুর মুখশ্রীতে। বিন্দু নিজেকে গুটিয়ে নিতে গিয়ে চোখ কুঁচকে মৃদু গোমানি দিয়ে উঠল, বদলোকটা তার হাল বেহাল করে ছেড়েছে। অর্ণ লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গেল বিন্দুর কাছে, স্বভাব সুলভ গম্ভীর গলায় সুথাল। হোয়াট হ্যাপেন্ড? উদ্ধৃতি চিহ্ন। বিন্দু মুখ লুকায় চাদরের নিচে। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল বিন্দুর লজ্জায় লাল হওয়া মুখশ্রী। সে ঠোঁট কামড়ে বাঁকা হাসল দাড়ি। বিছানায় উঠে বিন্দুর দুই পাশে দুই হাত বিছানায় ভর দিয়ে মেয়েটিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে স্লো ভয়েসে ডাকল, চন্দ্রাবতী। অর্ণর শীতল কণ্ঠে এমন আবেগময় ডাক শুনে অবাক হল বিন্দু। লাজুক মুখশ্রীতে বিস্ময় ছেয়ে গেল। মেয়েটা ডাগর ডাগর আখি পল্লব ঘন ঘন চাপটে লাজুক চোখে তাকালো। অর্ণর উদাম বুকের নেত্র পড়তে পিলে চমকে উঠল। অর্ণর বুকে এখন আর ব্যান্ডেজ নেই, ফর্সা বুকে গভীর ক্ষতের দাগ, যেটা রাতে কিংবা এতক্ষণ খেয়াল করেনি। দেখে মনে হচ্ছে কেউ খুব আক্রোশে ছুরি বসিয়ে দিয়েছে। বিন্দু কাপা কাপা হাতে ছুঁয়ে দিল ক্ষত স্থান, কম্পিত গলায় বলে উঠল, এই ক্ষত, এটা এটা কিভাবে হলো? অর্ণ নিরুত্তর, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল বিন্দুর প্রশ্নবিদ্ধ টলমলে চোখে। বিন্দু ফের বলে, এত গভীর ক্ষত কিভাবে হলো কর্নেল সাহেব? ব্যান্ডেজটা খুলেছেন কেন? অর্ণ বুকের উপর রাখা বিন্দুর হাতের উপর হাত রেখে শীতল গম্ভীর গলায় সুথাল, জাস্ট আ মাইনর ইনজুরি, নাথিং সিরিয়াস। সিরিয়াসলি? সিরিয়াস কিছু না। এত গভীর ক্ষত তারপরও এই লোক বলছে কিছু না। বিন্দু গভীর মনোযোগ দিয়ে ক্ষতিগ্রস্ত স্থানটা দেখল। এই চোট সে পেলে নির্ঘাত 6 মাস বিছানায় থাকত, আর এই কঠিন লোকটা বলছে সিরিয়াস কিছু নয়। বিন্দুর নজর পড়ল কাটা জায়গাটা থেকে ঠিক ইঞ্চি 2-3 পাশে। দত্তের গাঢ় চিহ্ন, সূচালো দাঁতের আঘাতে কেটে গেছে চামড়া, লাল মাংস বেরিয়ে আছে। লজ্জা আর অপরাধে মাথা নুয়ে ফেলে বিন্দু। অর্ণর ক্ষত অজানা বিন্দু রাতে যখন অর্ণর প্রগাঢ় স্পর্শ সহ্য করতে পারছিল না, তখন সহ্য করার প্রচেষ্টায় কামড়ে ধরেছিল অর্ণর বুকের বাপাস। হতবুদ্ধি হলো বিন্দু, কি আশ্চর্য ব্যথার জায়গায় ব্যথা পেয়েও লোকটা তখন হুহু পর্যন্তও করল না। বিন্দু হাত বুলিয়ে দিল সেখানে, অপরাধী চোখে তাকিয়ে মৃদু গলায় বলল, বেশি ব্যথা পেয়েছিলেন? কিছু লাগাননি কেন? অর্ণ বিন্দুর হাতের পিঠে ঠোঁট ছোঁয়ায়, চুমু খেয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধায়, প্রয়োজন মনে করিনি। সব ক্ষতের হৃদয় বিক্ষত হয় না, কিছু ক্ষত সুখেরও হয়। বিন্দু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। অর্ণ হাতের আঁচলায় বিন্দুর মুখটা উপরে তুলে শীতল গলায় বলল, চড়ুই পাখি, এবার যাবি আমার সাথে আমার কাছে? কোথায়? রিনিনে গলায় প্রশ্ন করে বিন্দু। অর্ণ পুনরায় শীতল গলায় সুথাল, আমি যেখানে নিয়ে যাব। যাবি? যাব। আপনি যেখানে নিয়ে যাবেন আমি চোখ বন্ধ করে যাব। সামলাতে পারবি তো? প্রতি রাতে আমার দেয়া ভালোবাসার যন্ত্রণা, প্রতি রাতে। অর্ণর এমন বেফাঁস কথা শুনে চক্ষু যুগল অস্বাভাবিক হলো বিন্দুর। আনমনের মুখ ফুসকে বেরিয়ে এলো, প্রতি রাতে। বিন্দু ছোট করে বললেও অর্ণ সেটা স্পষ্ট শুনতে পেল। সে ছোট ছোট করে তাকিয়ে বলল, চলবে না। তুই চাইলে আমি দিনেও কন্টিনিউ করতে পারি। আই হ্যাভ পাওয়ার টু ডু দ্যাট। ওই অ্যাবিলিটি কিন্তু আমার আছে। তীব্র লজ্জায় রক্তিম বিন্দুর মসৃণ মুখশ্রী। দিন দিন বদলোকটার নির্লজ্জতা বেড়েই চলেছে। কথায় কথায় তাকে কেমন লজ্জায় ফেলে দেয় হনুমান মুখ লোকটা। বিন্দু অবাক লোচনে তাকিয়ে মিনমিন করে বলল, আপনি তো এমন ছিলেন না। কবে হলেন এমন নির্লজ্জ? আমি অলওয়েজ এমন। তুই বুঝতে লেট করে ফেলেছিস। অর্ণ বিন্দুর ঘাড়ে চুমু খেতেই বিন্দু কেঁপে ওঠে, অর্ণর বন্ধন থেকে মুক্তি পেতে চাইতে ব্যথাতুর আওয়াজ করল। বিন্দু ঠোঁট উল্টে কাদো কাদো গলায় বলল, বড্ড উন্মাদ নিষ্ঠুর পুরুষ আপনি। ভালোবাসার চোটে আমাকে আহত করে ছেড়েছেন। এমন করলে আমি আর আপনার সাথে কোথাও যাব না দেখেন। বিন্দুর অভিমানী কথা শুনে অর্ণ ঠোঁট এলিয়ে শব্দহীন হাসল। বিন্দু বড় বড় চোখ করে দেখছে, ইস কি সুন্দর হাসি। অথচ লোকটা হাসে না।
অর্ণ বিন্দুর হাতের মুঠোয় চেপে রাখা চাদরে হাত রেখে শীতল গলায় সুথাল। এখন যে আর জবান ফিরিয়ে নেয়া যাবে না, বল জান। আমার ভালোবাসায় যন্ত্রণা আছে, সহ্য করতে পারবি না, বল জান। ভালো লাগার আবেশে মনটা ভরে উঠল বিন্দুর। আবার অর্ণর কথা শুনে লজ্জায় মুখ লুকানোর জায়গা পেল না। কি লজ্জা, কি লজ্জা! বিন্দু লজ্জায় মুখ লুকিয়ে মিনমিনে গলায় বলে ওঠে, পারবো, গত রাতে পারলে পরেও পারবো। আকস্মিক অর্ণ বিন্দুকে কোলে তুলে নিতেই হকচকিয়ে গেল বিন্দু। তড়িঘড়ি গায়ের পাতলা চাদরটা জড়িয়ে নিল শক্ত করে। ছটফট করতে করতে বলল, আরে, আরে কি করছেন? লাগবে, চোট পাবেন তো। আমি একাই যেতে পারবো, নামিয়ে দিন। বিন্দুর কথা পাত্তা দিল না অর্ণ। বিন্দুকে ওয়াশরুমে নিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড় করালো। গায়ে শীতল পানির ফোবিয়া পড়তেই বিন্দুর শরীর শিউরে উঠল। ঘাড়ে গলায় কেমন চিনচিনে জ্বালা পোড়া হচ্ছে। শীতল পানি মুহূর্তেই বিন্দুর সমস্ত শরীর ভিজিয়ে দিল। আটসাঁট হয়ে চাদরটা লেপ্টে গেল শরীরের সঙ্গে। এটা আপনি কি করলেন? আপনার জন্য শাস্তিতে গোসলও করতে পারবো না। এখন কি পরব আমি? পোশাক এনেছি। বেশ বিরক্ত গলায় কথাগুলো বলতে বলতে বিন্দু অর্ণর দিকে চোখ তুলে তাকালো। অমনি থমকে গেল সে। অর্ণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, এই দৃষ্টির মানে বোঝে বিন্দু। আর এতেই পিলে চমকালো সে। শরীরের চাদরটা শক্ত করে চেপে ধরে তড়িঘড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে উদ্যোগ হলো। অর্ণ বিন্দুর চাদরের গিটে থাবা দিতেই বিন্দু কাপা কাপা গলায় বলল, কি করছেন? অর্ণ চাদরের এক অংশ টেনে বিন্দুর শরীরটাকে কাছে টেনে নিতে নিতে হিসহিসিয়ে আওড়ালো, আমি থাকতে তোর শরীরে থাকা বস্তু যেমন বেমানান, তেমনি অপরিহার্য। আমি তোর পোশাক, যা ছাড়া তুই অসম্পূর্ণ। এবার চল, তোর একটা ছোট্ট রিহার্সাল নেই। বিন্দু কোনো প্রতিক্রিয়া করার আগেই অর্ণ চাদরে থাবা বসালো। নিজের বাহুডোরে বিন্দুকে আবদ্ধ করে মেয়েটির ওষ্ঠযুগল দখল করে নিল। লজ্জায় আর্স্ট হলো বিন্দু। অর্ণর সংস্পর্শে সুখ আর বেদনার শিহরণ জাগিয়ে তুলল বিন্দুর নাজুক দেহের ভাঁজে। বিন্দুকে রেস্ট করার সুযোগ দিয়ে দুপুরে খাবার অর্ণ অনলাইনে অর্ডার করে নিয়েছিল। তারপর তাকে নিয়ে সন্ধ্যার দিকে শেখ বাড়িতে ফিরেছে। মীরা বাহারি রকমের রান্না করেছে অর্ণর পছন্দের। এটা যে মেয়ের জামাই হিসাবে করেছে এমনটা নয়, সে বরাবরই চেষ্টা করেছে অর্ণর ভালো মন্দের গুরুত্ব দেওয়ার। এবং যখনই অর্ণর শেখ বাড়িতে এসেছে মীরা চেষ্টা করেছে খাবারের আইটেমে অর্ণর পছন্দের খাবার রাখার। তবে আজকের দৃশ্যটা কিছুটা ভিন্ন। ভদ্রমহিলার মুখে হাসি নেই। অর্ণ এসে জানিয়েছে বিন্দুকে সাথে নিয়ে যাবার কথা। মেয়ে দূরে থাকবে ভেবে কষ্ট হচ্ছে তার। তবে তিনি অর্ণর কথায় সায় দিয়েছেন, স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে, এটাই তো স্বাভাবিক। এখানে বাধা দেয় সে কে? ওদিকে রুহি ও মন ভার করে বসে আছে। তার ফুল চলে গেলে সে একা একা থাকবে কি করে? এত দিনের অভ্যাস মিস করবে না? একা একা লাগবে না? কতক্ষণ ফ্যাচ ফ্যাচ করে কেঁদে কেটে গিয়েছে সে। বিন্দুর একবার মনে হচ্ছে যাই, আবার সবার মন খারাপ দেখে ইচ্ছে করছে থেকে যাই। অর্ণ রুমে ঢুকে দেখল বিন্দু ফোন হাতে নিয়ে মন খারাপ করে বসে আছে বিছানায়। অর্ণ গম্ভীর গলায় সুথাল, প্যাক না করে এভাবে বসে আছিস কেন? সকাল সকাল বেরবো মনে আছে। অন্যমনস্ক বিন্দু আকস্মিক অর্ণর তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গিয়ে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আসল। বিন্দুকে তোতলাতে দেখে বিরক্ত হলো অর্ণ। সে রুষ্ট গলায় বলল, আসল নকলে বাদ দিয়ে ঝেড়ে কাশ। বিন্দু ঋণঋণে কণ্ঠস্বরে বলে, বৃষ্টি ফোন করছিল, আগামী শুক্রবার নাকি ঘরোয়া ভাবে ওদের বিয়ের তারিখ ফিক্সড হয়েছে। আমি বলছিলাম কি ওদের বিয়ের পরে আমি যাই। নো ওয়ে, অলরেডি আমি এত দিন ছুটিতে ছিলাম, সকালে যেতেই হবে। গম্ভীর গলায় সুথাল অর্ণ। বিন্দু মিনতির সুরে বলল, আপনাকে থাকতে হবে না, আপনি সকালে চলে যায়েন, আমি আব্বুকে নিয়ে পৌঁছে যাব। প্রমিস, একটুও ভুল হবে না। আমি না থাকলে বৃষ্টি অনেক কষ্ট পাবে। প্লিজ এই কয়েকটা দিন আমাকে সময় দিন। অর্ণ কপাল কুঁচকে তীক্ষ্ণ সুর ছুড়ল, হ্যাঁ, আমি ছাড়া সারা রাজ্যের চিন্তা তোর। বিন্দুর মন খারাপ হলো, অনুরোধ করে বলল, প্লিজ কর্নেল সাহেব। অর্ণ দরজা লাগাতে লাগাতে বিন্দুর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাশভারী গলায় সুথাল, এই এক সপ্তাহের সব পাওনা মিটিয়ে দে, তারপর ভাবব। বিন্দু আঁখি পল্লব বড় বড় করে তাকালো। এক সপ্তাহের পাওনা একসঙ্গে তাকে খুঁজে পাওয়া যাবে? বিন্দু কাঁদো কাঁদো গলায় বলল, ফায়দা লুটছেন? অর্ণ বিন্দুর নিকটে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ লুটছি। বিন্দু ঠোঁট উল্টে তাকিয়ে রইল।
এই পুরুষটিকে সামলাতে যে কতটা বেগ পোহাতে হবে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বেচারি। সময়টা যেন নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। মেহেদী আর বৃষ্টির বিয়ে আয়োজনটা একেবারেই ঘরোয়া ভাবেই করেছে, নিকটস্থ আত্মীয় স্বজন যাদের না বললেই নয়। বিন্দু রুহি বিকেলেই চলে এসেছে। বৃষ্টিকে সাদামাটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে। বিন্দু আর ঝর্ণা বৃষ্টিকে এনে মেহেদীর পাশে বসিয়ে দিল। মেহেদী তাকিয়ে দিল, ঘোমটার আড়ালে বৃষ্টির মুখটা ঢেকে রাখা। ভালো করে দেখা যাচ্ছে না, তবুও যেন মেহেদী একটা চাঁদ দেখতে পেল। মাহবুব আলম তারা দুই ভাই কাজের সাথে কথা বলছে। মেহেদীর বয়স 18, আরও 2 মাস আগে হলেও বৃষ্টির 18 হতে এখনও 3 মাস বাকি আছে। যেহেতু ওদের পরিপূর্ণ বয়স হয়নি তাই এখন শুধু বিবাহ পড়ানো হবে। বয়স হলে পরে না হয় একসময় কাবিনটা সেরে ফেলবে। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। বৃষ্টির বুকের ভেতর কেমন কিরিম কিরিম করছে। নেত্র খোলাটে হয়ে আসছে। আশ্চর্য, তার তো আজ খুশির দিন। তাহলে চোখে কেন পানি আসছে? এই দিনটার জন্যই তো সে স্বপ্ন দেখেছে। আপনি কি এই বিয়ে কবুল করেছেন? বলুন মা কবুল। কাজীর কথা শুনে থমকে যায় বৃষ্টি। হাত পা কাঁপছে তার। সবাই অপেক্ষা করে বৃষ্টির মুখে কবুল শোনার জন্য। মেহেদী বোঝে বৃষ্টির মনের অবস্থা, সে সবার অগোচরে মেয়েটির হাতের ওপর হাত রাখল। বৃষ্টি মাথা তুলে ভেজা চোখে তাকালো মেহেদীর দিকে। মেহেদীর যেন বৃষ্টির কাজল কালো আঁখিতে আটকে গেল। মাসুমা বেগম আর মাহবুব আলম এগিয়ে এসে মেয়ের বসে। মাহবুব আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কবুল বলে দাও আম্মু। বৃষ্টির কণ্ঠ কাঁপছে, সে কম্পিত ঠোঁট নেড়ে বলল, ক কবুল। কি মশার মতো গুনগুন করে বললি, কিছুই তো শুনতে পেলাম না। জোরে বল, আমি শুনতে চাই। ভরা মজলিসে মেহেদীর এমন কথা শুনে হাসির রোল পড়ে গেল। বৃষ্টি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। রুহি মেহেদীর বাহু চাপড়ে বলল, ভাই থামো, অত উতলা হচ্ছিস কেন? কাজী তারা দিতে বৃষ্টি আনত মাথায় ভেজা গলায় স্পষ্ট সুরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে। মেহেদীকে বলতে বললে সে বৃষ্টির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমিও তোকে কবুল, কবুল, কবুল। মেহেদীর এমন কাণ্ডে রুহি আর বিন্দু ঠোঁট টিপে হাসে। মেহেদীর পাগলামো দেখে বৃষ্টির ঠোঁটে ছুঁয়ে যায় এক চিলতে লাজুক হাসি। আলহামদুলিল্লাহ, হিজাব ও কবুল সম্পন্ন হয়েছে, মার অনুমোদিত হয়েছে। এই নিকাহ ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী বৈধ ও কার্যকর। কাজীর কথা শুনে উপস্থিত সকলে একসঙ্গে বলল, আলহামদুলিল্লাহ। সেই থেকে রুহির ফোনটা এক নাগাড়ে বেজেই যাচ্ছে তো বেজেই যাচ্ছে। রুহি কহলহ থেকে একটু দূরে সরে ফোনটা রিসিভ করে কানে চাপতেই ওপাশ থেকে ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পেল, কতক্ষণ ধরে ফোন করছি, কোথায় ছিলি তুই? আমার সময়ের মূল্য নেই নাকি? রুহি আমতা আমতা করে বলল, আমি তো বৃষ্টিদের বাড়িতে এসেছিলাম। সাদির ললাটে ভাঁজ পড়ে, কে ন? বলছিলাম না বৃষ্টির বিয়ে। রুহি সকালে বলেছিল, সাদি হয়তো ভুলে গেছে। সাদি গম্ভীর গলায় বলল, ভিডিও কলে আয়, কুইক। লাইন কেটে দিল সাদি। রুহি হৃদয় কুঁচকাল। এখন কি ভিডিও কলে কথা বলার সময়? কল এলো। রুহি ধমকের ভয় রিসিভ করে মুখের কাছে ফোন তুলে ধরল। সাদি গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখল তার প্রেয়সীকে। অতঃপর চোখ কুঁচকে বলল, এত সেজেছিস কেন? বিয়ে কি বৃষ্টির হচ্ছে নাকি তোর হচ্ছে? এক্ষুনি ঠোঁটের লিপস্টিক মুছে ফেল। দূরে থেকেও শান্তি নাই। কোথায় সেজেছি আমি? তাছাড়া একটা বিয়ে অনুষ্ঠানে এসেছি, সাজব না। বিরক্ত গলায় বলল রুহি। সে এতটাও বেশি সাজগোজ করেনি। ঘরোয়া বিয়েতে যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যাস। দেখলি বৃষ্টি মেহেদী ও বিয়ে করে ফেলল, আর তুই আমাকে পোড়াচ্ছিস না? একবার বিয়েটা হোক, সব সুদে আসলে উসুল করব আমি, দেখিস। সাদির কথা শুনে রুহি ভেঙচি কেটে বলে, খুব, তাহলে আর বিয়েই করব না আপনাকে। তুই করবি না তোর বাপ করবে? কটমট করে বলল সাদি। রুহি খিলখিলিয়ে হেসে বলে, তাহলে তাকেই করুন গিয়ে। হাঁপানি রোগীর বাচ্চা, মজা লস। কাছে থাকলে না তোর 12টা বাজিয়ে দিতাম। দাঁত পিরামির করে বলল সাদি। রুহি পাত্তা দিল না সাদির ধমক। এভাবেই আরো কিছুক্ষণ চলমান রইল টমের জেরির প্রেম। রাত প্রায় গভীর। বৃষ্টি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। চোখে ঘুম আসছে না। ওদের বিয়েটা সম্পূর্ণ হলেও 2 জন আগের ন্যায় 2 রুমে শুয়েছে। দরজা খোলার খট করে আওয়াজ হতেই বৃষ্টি উঠে বসে মেহেদীকে রুমে প্রবেশ করতে দেখে অবাক হয়। অজানা লজ্জায় হাঁসফাঁস করে। আশ্চর্য, এর আগেও তো মেহেদী তার রুমে কতবার এসেছে।
কই তখন তো ওর লজ্জা লাগেনি, আজকে কেন লাগছে? মেহেদিকে রুমের দরজা আটকাতে দেখে বুক ধড়ফড় করে উঠে বৃষ্টির। সে কাঁপা কাঁপা গলায় বলল, তুই এত রাতে এখানে দরজা আটকাচ্ছিস কেন? মেহেদি দরজা আটকে ঘুরে দাঁড়ালো, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। বৃষ্টি অস্বস্তি বোধ করে এই মুহূর্তে। মেহেদি বৃষ্টির নিকটে এগিয়ে গিয়ে একদম নিকটে দাঁড়ালো। অদ্ভুত সুরে বলল, আজকের যে আমাদের বাসর ভুলে গেলি? বাসর? ডোক গিলে বৃষ্টি। মেহেদি বৃষ্টির আপাদমস্তক নজর বুলিয়ে বলল, শাড়ি খুলিসনি কেন? আমার জন্য? উদ্ধৃতি চিহ্ন ডট ডট হব। ন না, ইচ্ছে করছিল না। কাঁপা কাঁপা গলায় বলল বৃষ্টি। মেহেদি নেশাক্ত চোখে তাকিয়ে বলল, আমাকে খোলার দায়িত্ব দিবি? কি বলছিস? ডোক গিলে তোতলাতে লাগলো বৃষ্টি। মেহেদি নিরেট সুরে বলে উঠল, একটা চুমু খাই তোকে। হঠাৎ করে পৃথিবীর সমস্ত লজ্জা যেন বৃষ্টিকে ঘিরে ফেলল। লজ্জায় লাল হয়ে গেল বৃষ্টির মুখশ্রী। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। না সম্মতি দিতে পারছে না, না বারণ করতে পারছে। সমস্ত কথা যেন গলার কাছে আটকে আছে। মেহেদি ওর নীরবতা দেখা আহত হলো। সমস্যা কি বৃষ্টি? দেনমোহর পরিশোধ করতে পারিনি তাই। নগদ তো 50,000 দিয়েছি, বাকিটা আমি ইনকাম করে পরিশোধ করব প্রমিস। বাবা পুরোটাই দিতে চেয়েছিল, আমি বারণ করেছি। কারণ আমি চাই আমার স্ত্রীর মোহরানা আমি নিজের ইনকাম করে আদায় করতে। বাকিতে একটু কাছে আসতে দিবি? কথা দিচ্ছি রোজগার করেই তোর দেনমোহর পরিশোধ করে দিব। বৃষ্টি হতভম্ব চোখে তাকিয়ে বলল, দেনমোহর দিয়ে আমি কি করব? আমি চেয়েছি তো তোর কাছে। তাহলে কাছে আসার অনুমতি দিচ্ছিস না কেন? বেশ অসহায় শোনালো মেহেদির কণ্ঠস্বর। বৃষ্টি কি করে বলবে তার লজ্জা লাগছে, ভয় হচ্ছে। বৃষ্টি শুকনো ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে কম্পিত গলায় বলল, আমার ভয় করে। আপা বলছে পরীক্ষার আগে জনকে আলাদা থাকতে। মেহেদি হাতের আঁচলায় বৃষ্টির মুখটা তুলে বলল, আপা বলছে কারণ তারা চায় না আমাদের পড়াশোনায় ক্ষতি হোক, ভুল করে আর একটা অস্তিত্ব আসুক। সেই পর্যন্ত আমি অপেক্ষা করতে পারছি না বৃষ্টি। আমার দিকটা দেখ। তাছাড়া তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি। পবিত্র মিলনে আবদ্ধ হলে ক্ষতি কি? তুই ফিরিয়ে দিবি আমাকে। বৃষ্টির সাধ্যে আছে এত আবেগময় কথা অমান্য করা। মেহেদি মুখটা মলিন করে বলল, আমি কষ্ট পেলেও তোকে জোর করব না। তুই ঘুমা। মেহেদি ঘুরে চলে যেতেই পেছনে থেকে বৃষ্টি তার টি শার্ট আঁকড়ে ধরে মিনমিনে গলায় বলল, আমার ভয় লাগে যদি অনাকাঙ্ক্ষিত। থেমে যায় বৃষ্টি। মেহেদি জানে বৃষ্টির পরবর্তী অসমাপ্ত কথা। সে পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে বলল, ভয় নেই, আমি ব্যবস্থা করে এসেছি। বৃষ্টি লজ্জায় মুখ লুকিয়ে ফেলল মেহেদির বুকে। মেহেদির ঠোঁটের কোণে উকি দিল এক টুকরো হাসি। সে জানে বৃষ্টিকে কিভাবে আয়ত্তে আনতে হবে। তাই তো চলে যাওয়ার নাটক করল। এত কষ্ট করে বিয়ে করলো, বাসর করবে না। কতবার মাফ চাইতে হয়েছে এই মেয়েটাকে বিয়েতে রাজি করানোর জন্য। মেহেদি বৃষ্টিকে কোলে তুলে নিতেই বৃষ্টি চমকে উঠে বলল, ক করছিস? এত রাতে কোথায় নিয়ে যাচ্ছিস? মেহেদি বৃষ্টির রুম থেকে বের হতে হতে বলল, জীবনের প্রথম বাসর, শ্বশুর বাড়ি করব নাকি? আমাদের বাসর হবে আমার ঘরে। তবেই না বাসর বাসর ফিল আসবে। মেহেদির কথায় তাজ্জব বনে গেল বৃষ্টি। এটা শ্বশুর বাড়ি? তাহলে বাপের বাড়ি কোনটা? মেহেদি বৃষ্টিকে নিজের বিছানায় শুয়ে দিয়ে নিজের টি শার্ট খুলে ফেলল। বৃষ্টি লজ্জায় গুটিয়ে গেল। সেদিকে তাকিয়ে হাসল মেহেদি। মুহূর্তেই বৃষ্টির কোমল ওষ্ঠযুগল দখল করে নিল। আস্তে আস্তে তার হাতের বিচরণ চলছে বৃষ্টির সমস্ত শরীর জুড়ে। বৃষ্টির শরীর থেকে শাড়ি আলাদা করতেই লজ্জায় আর্স্ট হয়ে যায় বৃষ্টি। কাঁপা কাঁপা গলায় বলে, আলোটা নিভিয়ে দে প্লিজ। মেহেদি বাধ্য স্বামীর মতো ফোঁকা আলোটা নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। আস্তে আস্তে বৃষ্টির সংস্পর্শে এলো। ঘনিষ্ঠ হলো দুটো আত্মা। এই মিলনে অবগত থাকলেও দুজন অনুভব করলো এক নতুন অনুভূতি। ওদের মধুর মিলনের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে রাত গভীর হতে থাকে। নিস্তব্ধ রাতটাও সাক্ষী রইল ওদের প্রণয়ের। দীর্ঘ মধুর রাত পেরিয়ে পৃথিবীতে ঘটল আবার একটা নতুন দিনের সূচনা। চোখে সূর্যের রশ্মি পড়তেই চোখ কুঁচকে গেল মেহেদির। চোখ বুজে পাশ হাতিয়ে বিছানা খালি অনুভব করতেই ফট করে চোখ মেলে তাকালো সে। বিছানা খালি, বৃষ্টি নেই। মেহেদি চিন্তিত হলো, এত সকালে গেল কোথায় মেয়েটি? শেষ রাতে মেয়েটা বেশ ফুটবল হয়ে পেরেছিল।
মেহেদি উঠে দাঁড়ালো। মেঝেতে পড়ে আছে তার টি শার্ট আর বৃষ্টির শাড়ি। মেহেদি বৃষ্টির শাড়িটা তুলে যত্ন করে আলমারিতে তুলে রাখল। আয়নায় নিজেকে দেখে মুচকি হাসল। উদাম ফর্সা বুকে শুধুই নখের আঁচড়। প্রশান্তি ছেয়ে গেল মেহেদির শরীর জুড়ে। জীবনের প্রথম এমন একটা প্রাপ্তি অনুভব করল। মেহেদি বড় বড় পা ফেলে বৃষ্টির রুমের দিকে গেল। বৃষ্টির রুমের চাপিয়ে রাখা দরজাটা ঠেলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করো। বিছানার মধ্যেখানে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে মেয়েটি। পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ, ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে রেখেছে। মেহেদি আস্তে করে বৃষ্টির চুল থেকে তোয়ালে সরিয়ে চুলগুলো মেলে দিল। একটুও বিরক্ত করল না বৃষ্টিকে। কপালের মাঝখানে আলতো চুমু খেয়ে চলে গেল। মেহেদি চলে যেতেই বৃষ্টি চোখ খুলে তাকালো। কপালের উষ্ণ স্পর্শ পেয়েই ঘুম ভেঙেছে তার, তবুও সে লজ্জায় ঘাপটি মেরেছিল। বৃষ্টি চোখ খিচে ফেলল। এই মুখ এক সপ্তাহেও আর কাউকে দেখানো যাবে না। সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। প্রশিক্ষণক্ষেত্রের ধুলোবালির গায়ে সন্ধ্যার আলো ঝিলমিল করছে। দীর্ঘ ট্রেনিং শেষে গেটের দিক দিয়ে দল বেঁধে বেরিয়ে আসছে সেনারা। কারো কাঁধে ব্যাগ ঝুলছে, কারো হাতে হেলমেট। ঘামে ভেজা মুখগুলোতে ক্লান্তির রেখা স্পষ্ট, কিন্তু চোখে অদম্য দৃঢ়তা। ক্লান্তির ভারেও শৃঙ্খলার ছাপ মিলিয়ে যায়নি কারো। সোজা বুক, নিয়মিত পদক্ষেপ, একসাথে হাঁটার ভঙ্গি যেন এক অদৃশ্য ছন্দে বাঁধা। মাঝে মাঝে কারো বুটের শব্দ ধুলো উড়িয়ে তালে তালে প্রতিধ্বনিত হচ্ছে। অন্য লেফটেন্যান্ট অফিসাররা বেরিয়ে এলে তাদের চারপাশে সম্মানজনক নীরবতা তৈরি হয়। গম্ভীর মুখে মাথা উঁচু করে, নিখুঁত ভঙ্গিমায় তারা অগ্রসর হয়, যেন ক্লান্তির কোনো চিহ্ন তাদের ছুঁতে পারেনি। একজন মেজরের সঙ্গে কথা বলতে বলতে সদর গেটের দিকে অগ্রসর হচ্ছে অর্ণ। কথার ফাঁকে ফাঁকে ফোনে কাউকে টেক্সট করছে। লেফটেন্যান্ট কর্নেলের ইউনিফর্ম তার শরীরের সঙ্গে যেন একাকার। জলপাই সবুজ শার্ট কাঁধের প্লেটের সাহায্যে তার শক্ত কাঠামোর বুকে আরও দৃঢ়ভাবে ফুটিয়ে তুলেছে। বেল্টে আট করে রাখা ট্রাউজার পায়ের প্রতিটি পদক্ষেপে শৃঙ্খলার টনটনের শব্দ বহন করে। বুকের নামের প্লেট ও মেডেল বার তার অর্জন ও পরিচয় স্পষ্ট করে। আর মাথায় কালো বিজার সহ পিপ ক্যাপ পুরো মসৃণ অভিব্যক্তিকে এক গভীর গম্ভীরতা দিচ্ছে। অর্ণব গেটের কাছাকাছি আসতেই কোথা থেকে ছুটে এসে অর্ণর গলা জড়িয়ে ঝুলে পড়ল একটা নাজুক দেহ। কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পিছিয়ে গেল অর্ণব, হাতের মুঠোয় ফোনটা ফসকে পড়ে যেতে নিতেই শক্ত হাতে সামলে নিল। পাশে থাকা মেজরটা ভড়কে গিয়েও নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে চলে গেল। আশেপাশে অনেকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আবার কেউ কেউ প্রিয় মানুষটির দেখা পেয়ে আনন্দ ভাগাভাগি করছে। গেটের সামনে প্রিয়জনের দল। অর্ণর 2 সেকেন্ড সময় লাগলো ঝড়ের ন্যায় বুকে হামলে পড়া রমণীটাকে চিনতে। গম্ভীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। সে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটির পিঠ। স্বভাব সুলভ গম্ভীর গলায় সুথাল। বাদরের মতো ঝুলে আছিস কেন, গলা ছাড়। বিন্দু ছাড়ল না, আরো শক্ত করে অর্ণর গলা জড়িয়ে ধরে রিনিনে গলায় বলল, আই মিস ইউ, মিস্টার নিম পাতার বড়ি। অর্ণর চোখ কুঁচকে এলো। সে রাশভারী স্বরে প্রশ্ন ছুড়ে বলল, হোয়াট ইজ নিম পাতার বড়ি? বিন্দুর নটক নড়ল। এই রে খুশির খেলায় কাকে কি বলে ফেলেছে। আশেপাশে এত সেনা সদস্য দেখে বিন্দু কিছুটা থমকাল। উত্তেজনায় কি করে ফেলল ইস। বিন্দু তড়িঘড়ি করে অর্ণর গলা ছেড়ে ভদ্র বাচ্চার ন্যায় দাঁড়ালো। এত মানুষ অথচ একজন লোকও ওদের দিকে তাকিয়ে নেই, এটা দেখে বেশ অবাক হলো। পর মুহূর্তেই মনে মনে হাসল। কার দিকে তাকিয়ে থাকবে ব্যাটা, চোখ গেলে দেবে না। অর্ণ এখনো চোখে ছোট ছোট করে তাকিয়ে আছে। বিন্দু মুচকি হেসে বলল, আরে ওটা তো একটা টক ঝাল মিষ্টি চকলেট। পাগল কোম্পানি নাম রেখেছে নিম। নিম পাতা শুনতে তেতো লাগে না বলুন? কি দরকার এত মিষ্টি একটা চকলেটের নাম এটা রাখার? অর্ণ বিন্দুর কথার প্রত্যুত্তর না করে জিজ্ঞেস করল, কার সাথে এসেছো? আব্বুর সাথে। কোথায় তোর শ্বশুর? সে তো আমাকে এখানে রেখেই চলে গেছে। যদিও যেতে চাইনি, আমিই পাঠিয়ে দিয়েছি। অর্ণ কিছু বলল না। বিন্দুর নাজুক হাতখানা মুঠোয় নিয়ে সামনে অগ্রসর হলো। গাড়ির কাছে যেতেই ড্রাইভার তাকে সেলুট দিয়ে দরজা খুলে দিল। অর্ণ বিন্দুর হাত ধরে উঠে বসল। বিন্দুর এই প্রথম কোনো সরকারি গাড়িতে উঠল। যেই মেয়েটি পুলিশ প্রশাসনের নাম শুনলে ভয় পেত, সে আজকে নির্ভয়ে বাংলাদেশের শক্তিশালী ব্যাটালিয়ন কমান্ডার কর্নেলের সাথে তার বরাদ্দ গাড়িতে চড়েছে। ভাবা যায়। বিন্দুর বুকটা ফুলে ফেঁপে ওঠে, নিজেকে কেমন সাহসী সাহসী লাগছে। বিশাল গেট পেরিয়ে গাড়িটি প্রবেশ করল একটি ভবনের সামনে।
ড্রাইভ দরজা খুলে দিতেই বিন্দুর হাত ধরে অর্ণব ভেতরে পা বাড়ালো। লিফট দিয়ে সোজা চলল ৫ তলায়। বেশ বর্ষর একটা অ্যাপার্টমেন্ট, চারদিকে আভিজাত্যের ছোঁয়া। বিন্দু ভেতরে প্রবেশ করে অবাক হয়ে বলল, এটা কার বাসা কর্নেল সাহেব? অর্ণব বেডরুমের দিকে চলে যেতে যেতে গম্ভীর গলায় বলল, তোর। বিন্দু অবাক হয়ে বলল, আমার। অর্ণব রুমে চলে গেলে বিন্দুও তার পেছনে পেছনে যায়। এটা আমার হলো কি করে? অর্ণ ইউনিফর্ম খুলতে খুলতে বিন্দুর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, এই ঘর, এই সংসার তোর চড়ুই। এই অ্যাপার্টমেন্ট ও তোর, আর আমি তোর ভাড়াটিয়া। সংসার? বিন্দুর পিঞ্জর ছুঁয়ে গেল অর্ণর কথাটা। এই সংসার তার। বিন্দুর মনোভাবই এই সংসারকে নিজের মতো করে সাজাবে। প্রতিটি কোণ, প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ তার ছোঁয়ায় হবে। অর্ণ ওয়াশরুমে চলে যায়। বিন্দুর শরীর থেকে বোরকা হিজাব খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে অন্য রুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে কিচেনে গেল। ডিউটি শেষ করে বেরিয়েছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। ব্যাগপত্র আর গোছাতে গেল না। সকালে অর্ণ যাওয়ার পর গোছানো যাবে। তখন করবে কি? কিচেন দেখেই মনে হচ্ছে অর্ণ নিজের রান্না নিজে করে খায়। ইসলোকটা সারাদিন পরিশ্রম করে এসে রেঁধে খায়। বিন্দু ফ্রিজ খুলল, তাজা সবজি মাছ মাংস ফ্রিজ বোঝায়। বিন্দু কোমরে ওড়না বেঁধে কাজে লেগে পড়ে। আগে ভাত বসিয়ে দিল, তারপর বেল পেপার, ব্রোকলি গাজর, ফ্রেঞ্চ বিন কুচি করে নিল। অর্ণ সবজি পছন্দ করে। রাতে যেহেতু অর্ণ অনেক ভারী খাবার খায় না, তাই সবজি ভাজি আর মাছ রান্না করবে। বিন্দু অন্য পাশে সবজি বসিয়ে দিয়ে মাছ গুছিয়ে নিচ্ছে। অর্ণ শাওয়ার নিয়ে বেরিয়ে রুম ফাঁপা দেখে কপাল কুঁচকায়। হাতের টাওয়াল রেখে টি শার্ট শরীরের জড়াতে জড়াতে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে আসতেই রান্নাঘর থেকে ভেসে আসা টুংটাং আওয়াজ কর্ণচোগর হলো। কি করছিস তুই এখানে? আকস্মিক অর্ণর তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে চমকে উঠল বিন্দু। বুকে থুতু দিয়ে কাজে মনোনিবেশ করে বলল, আজব মানুষ তো আপনি। এসেছেন, কথা বলে আসবেন না? অর্ণব ভেতরে প্রবেশ করে সব কিছু এক পলক দেখে বলল, কি করছিস তুই? দেখতেই তো পাচ্ছেন, রান্না করছি। অর্ণব বিরক্ত গলায় সুথাল, সেটা আমিও দেখেছি, তোকে রান্না করতে বলেছি আমি। বিন্দু এবার পেছনে ঘুরে তাকালো। কালো টি শার্ট ট্রাউজারের পকেট হাত ঢুকিয়ে অর্ণ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। বিন্দু তার ধূসর নেত্র থেকে দৃষ্টি সরিয়ে মৃদু গলায় বলল, রান্না না করলে রাতে খাবো কি? আমি কি মরে গেছি? বিন্দু হাত তুলতে তুলতে বলল, বাহ রে, আপনিই তো বললেন এটা আমার সংসার। তাই তো এখন থেকে আটসাট বেঁধে লেগে পড়েছি। এই তো প্রায় হয়ে গেছে। আপনাকে কি কফি দিব? দাও, রুমে দিয়ে যাও। গম্ভীর গলায় বলে রান্নাঘর প্রস্থান করল অর্ণ। বিন্দু এক কাপ কফি বানিয়ে কোমর থেকে ওড়না খুলে মাথায় দিতে দিতে চলল রুমের দিকে। অর্ণ কিছু ফাইল ঘাটাঘাটি করছে। বিন্দু তাকে বিরক্ত না করে টেবিলের উপর কফির কাপ রেখে বেরিয়ে গেল। রান্না শেষ করে অর্ণকে ডাকল। অর্ণ ফাইল রেখে এসে চেয়ার টেনে বসল। বিন্দু প্রথমে সবজি দিয়ে ভাত বেড়ে দিলে অর্ণ গম্ভীর গলায় সুথাল, তুমি বসো। বিন্দু ভদ্র বাচ্চার ন্যায় বসে পড়ল। খেতে খেতে আর চোখে চাইল অর্ণর দিকে। অতঃপর রিনরিনে গলায় বলল, আচ্ছা, আপনাদের জন্য তো রেসিডেন্স বরাদ্দ থাকে, আপনি সেখানে না থেকে একা একা থাকছেন কেন? অর্ণ খেতে খেতে নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আমি চেয়েছি তাই। বিন্দু অবাক হলো না মতেও, এই লোক এমনিতেই আজব। তার কাজকর্ম তো আজব হবেই। আচ্ছা, অর্ণ তো কারো হাতের রান্না সহজে খেতে চায় না। তাহলে? বিন্দু আমতা আমতা করে বলল, একা একাই রান্না বান্না করে খেতেন। পরিষ্কার পরিচ্ছন্ন করতকে, ক্লিনার করার জন্য সকালে একজন এসে করে দিয়ে যায়। কালকে থেকে আর আসতে বারণ করে দিবেন। অর্ণ কপাল কুঁচকে তাকাতেই বিন্দু মৃদু গলায় বলল, আমার সংসার আমি একাই সামলাতে পারবো। অর্ণর খাওয়া শেষ, সে উঠে দাঁড়ালো। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে গম্ভীর গলায় বলল, কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝে নিব। খাবার শেষ করে রুমে আসো কই। খাবার শেষ করে এটো বাসন পরিষ্কার করে গুছিয়ে রাখছিল বিন্দু। ডিশ র্যাকের রাখা ফোনটা বেজে উঠতে বিন্দু হাত মুছে ফোন হাতে নিল। অভির নম্বর থেকে কল আসতে দেখে মুচকি হেসে ফোনটা রিসিভ করল। সুযোগ পেলে প্রায় সময়েই খোঁজ নেয় অভি। বিন্দুর বড্ড খারাপ লাগে অভির জন্য। একটা ছেলে কতটা কষ্ট পেলে বাবা মায়ের কাছ থেকে দূরে থাকে। যদিও হেনা খান আর আগের মতো নেই। ছেলের কাছে ক্ষমা চেয়েছেন, অভি মাকে ক্ষমা করে দিয়েছে ঠিকই, কিন্তু মায়ের কাছে ফিরে যায়নি। হেনা খান ভেঙে পড়েছে মেয়ের করুণ পরিণতির জন্য, যে সে নিজেকেই দায়ী করে।
মিথিলার এই অবস্থার জন্য বিন্দু নিজেকেও কম অপরাধী মনে করে না। তার জন্যেই তো আজ মিথিলার এই অবস্থা। সে না থাকলে তো এসব কিছু হতো না। সেদিনের পর পুরোপুরি বদলে গেছে মিথিলার জীবন। বেঁচে থাকলেও হারিয়েছে চিরতরে হাঁটা চলার ক্ষমতা। ফর্সা মসৃণ চেহারার ও হাজার কালো দাগ। রাসেল খান লন্ডনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেও হতাশ হয়েছেন। মিথিলার জীবন এখন চার দেয়ালে বন্দিদারি। অভির কাছে শুনেছে তুর্য নাকি লন্ডনে গিয়েই মায়ের পছন্দে বিয়ে করেছে। বেশ সুখেই আছে সে। বিন্দু দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটি যদি একটুখানি বুঝত তাহলে আজ তার তুর্যর সাথে সুন্দর একটা সংসার হতো। অন্ধ হয়ে ভালোবাসার নামে যে অগ্নিদহন ছড়িয়েছিল সেই দহনে নিজেই নিজেকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। চড়ুই, রুমে আসো। বেড রুম থেকে অর্ণর উচ্চ কণ্ঠস্বর কর্ণচবর হতেই হকচকিয়ে গেল বিন্দু। এই রেশে তো বলেই গিয়েছিল অর্ণ তাকে রুমে যেতে বলছিল। অভির সাথে টুকটাক কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেছে। বিন্দু রুমের দিকে অগ্রসর হয়। দরজার সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে বিন্দু। খাটের সাথে পিঠ ঠেকিয়ে আতশোয়া হয়ে বসে আছে অর্ণ, তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর দিকেই। বিন্দুর নাকের ডগায় কপালের মাঝখানে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। অর্ণ বিন্দুর আপাদমস্তক নজর বুলায়। অর্ণর বুনো দৃষ্টি দেখে বিন্দু নিজেকে গুটিয়ে নিতে চায়। ইতস্তত করে মিনমিন করে বলল, এভাবে তাকাবেন না দয়া করে। অর্ণ বরফের ন্যায় বসে প্রশ্ন ছুড়ল, কিভাবে তাকাই? যা, জানি না। আপনার ধূসর তীক্ষ্ণ দৃষ্টি আমার সমগ্র সত্তাকে ছাই করে দেওয়ার মতো নির্মম। অর্ণ শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, কাছে আসো চড়ুই। বিন্দুর এতক্ষণের হাবিজাবির সমস্ত অনুভূতি উবে গেল। সে তো ভুলেই গিয়েছিল আজ থেকে যে তারা একা। কাছে আসতে বলেছি চড়ুই। বিন্দু দুরু দুরু বুকে চির পায়ে এগিয়ে চলে অর্ণর নিকটে। কাছে আসতেই অর্ণ বিন্দুকে টেনে উড়ুতে বসিয়ে দিয়ে বিন্দুর ঘোমটা দেয়া ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলল। এতে ভড়কে গেল মেয়েটি। অর্ণ বিন্দুর ঘাড়ে মুখ বুজে বলল, মিস করেছ বলছিলে তখন? কতটা মিস করেছিলে? অনেক। কম্পিত গলায় সহজ স্বীকারোক্তি বিন্দুর। অর্ণ বিন্দুর গ্রীবায় চুমু এঁকে দিয়ে জিজ্ঞেস করল, কে নও? অর্ণর এমন স্পর্শ পেয়ে কিঞ্চিত কেঁপে উঠল বিন্দু। সে কাপা কাপা গলায় বলল, যা, জানি না। অর্ণ হাতের আঁচলায় বিন্দুর মুখটা নিজের কাছাকাছি নিয়ে আস্তে আস্তে করে বিন্দুর দুগালে আলতো ঠোঁট ছোঁয়। বিন্দু অর্ণর হাত খামচে ধরে, অর্ণর টুকরো টুকরো চুমু খেতে খেতে বিন্দুর জামার পেছনের চেনে হাত বাড়িয়ে দিল। আলতো হাতে খোলার চেষ্টা করে না পারায় দুপাশে টান মেরে ছিঁড়ে ফেলল। আকস্মিক অর্ণর এমন কাণ্ডে হকচকিয়ে গেল বিন্দু। ছিটকে দূরে সরে গিয়ে বিরক্তিকর গলায় বলল, এটা আপনি কি করলেন? একটুখানি ধৈর্য ধরতে পারলেন না অধৈর্য লোক? আমার নতুন জামা আব্বু গতকাল কিনে দিয়েছে। অর্ণ বিন্দুর কথা পাত্তা দিল না। ঘন ঘন নিঃশ্বাস ফেলে আদেশ ছুঁড়ে সুথাল, সোহওয়াট, আবার এমন 10টা জামা কিনে দিব? কাছে আসো। বিন্দু কাদো কাদো মুখ করল। বলতে চাইল কিছু, তবে তার সুযোগ পেল না। পুরুষালী ঠোঁটের প্রগাঢ়তায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অর্ণ বিন্দুর ঠোঁট ছেড়ে এক টানে ফেলে দিল বিছানায়। কাঁধ থেকে জামা নামিয়ে গ্রীবাদেশে চুমু খেতে খেতে নিজের শার্টের বোতামে হাত চালালো। ঘাড়ে মৃদু ব্যথার আভাস পেয়ে বিন্দু তেতে উঠল। উফ, এটা আমার বলা? আপনার ট্রেনিং সেন্টারের মাঠ না। এত উতলা হওয়ার কি আছে? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? অর্ণ বাঁকা হেসে ঘনিষ্ঠ হতে হতে খোর লাগা গলায় বলল, আজকে একটু বেপরোয়া হয়ে যান। 192 ঘন্টা 11,520 মিনিট 691, 200 সেকেন্ড তোর স্পর্শ থেকে দূরে আমি। প্লিজ বাধা দিস না। অর্ণকে দেখে ভীত হলো বিন্দু। কাপা কাপা গলায় বলল, আপনাকে কিন্তু আমার ভয় হচ্ছে। অর্ণ সাদা রঙের আলোটা নিভিয়ে বেডসাইড ল্যাম্পের বাল্ব জ্বালিয়ে তাকালো বিন্দুর ভীত ফ্যাকাশে মুখশ্রীর পানে। মেয়েটা কাঁপছে কেমন করে। সেই মেয়েটির কপালে চুমু খেয়ে বলল, ভয় নেই জান, আমার কাছে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবি। বিন্দুর আর বাধা দেয়ার সাধ্য কই। সে নিজেকে নীরবে সুপে দিল স্বামীর আহান্নে। অর্ণর স্পর্শে প্রথমে বিন্দুর তনুমন এলোমেলো অনুভূতির আবেশে ভাসলেও আস্তে আস্তে সেটা কঠিন হয়ে পড়ল। তার নাজুক দেহটা যেন গ্রাস করে ফেলল কঠিন মানব। বিন্দুর বুকের ভেতর তখন অদ্ভুত টানাপোড়েন। একদিকে ভয়, অন্যদিকে অজানা এক আকর্ষণ। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নামছিল, অথচ হৃদয়ের ভেতর আলো জ্বলে উঠছিল অচেনা উত্তাপে। অর্ণর সংস্পর্শের দৃঢ়তা আর বিন্দুর দুর্বলতা মিলেমিশে যেন এক নতুন গল্প বুনছিল। বিন্দুর প্রতিরোধ ক্রমেই মুছে যাচ্ছিল আত্মসমর্পণের ছায়ায়।
দীর্ঘ রাত পেরিয়ে ধরণীতে ভোরের সূচনা হলো মুয়াজ্জিনের আজানে। সুমিষ্ট কণ্ঠের আজান কর্ণচবর হতেই টিপ টিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। সমস্ত শরীর অবশ হয়ে আছে তার। নড়াচড়া করতে গিয়ে বুঝল সে এখনো কারো দৃঢ় বন্ধনে আবদ্ধ। বিন্দু চোখ বন্ধ করে সেভাবেই পড়ে রইল কিছুক্ষণ। দুচোখের পাতা ঘুমে টলছে। লোকটা সারা রাতেও তাকে নিস্তার দেয়নি। বিন্দু অর্ণর ঘুমন্ত মুখের দিকে ঠোঁট উল্টে তাকিয়ে রইল। পাষণ্ড পুরুষটি কি সুন্দর নিশ্চিতে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেও চেহারাটায় কেমন গম্ভীর গম্ভীর ভাব। দেখলে কি মনে হয় লোকটা বিশ্বপাজি। হনুমান মুখ লোকটার এই রূপকেও জানলে নির্ঘাত হাঁটা অ্যাটাক করবে। বিন্দু নিজের শরীরের উপর থেকে আস্তে আস্তে করে অর্ণর হাত সরিয়ে উঠে বসল। অর্ণ ঘুমিয়েছে, বেশি সময় হয়নি। যেন ঘুম না ভাঙে তাই নিঃশব্দে নেমে টলমলে পা ফেলে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। গোসল শেষে একেবারে উজু করে বেরিয়ে এলো। নামাজ আদায় করে চির পায়ে বেরিয়ে গেল রুম থেকে। মেয়েটা কেমন যেন হঠাৎ করেই বড় হয়ে গেল। স্বামীর সংসার কেমন এক হাতে সামলে নিচ্ছে। অভ্যাস মতোই অর্ণর ঘুম ভাঙল প্রায় সকাল 6:30টার দিকে। চোখ মেলে বিছানা খালি দেখেই বিরক্তে কপাল কুঁচকে এলো। সে টাওয়াল গলায় ঝুলিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ সময় নিয়ে গোসল করে বেরিয়ে ও রুম ফাঁকা দেখল। চোয়াল শক্ত করে ইউনিফর্ম পরে রেডি হতে লাগল। এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল বিন্দু। অর্ণ ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল বিন্দুর পানে। ঘেমে নিয়ে একাকার বিন্দুর শরীর, ওনা মাথায় ঘোমটার মতো পেঁচিয়ে রাখা। লম্বা ভেজা চুলগুলো কোমর ছড়িয়ে হাঁটুর কাছাকাছি। বিন্দু অর্ণর শক্ত চোয়াল দেখে ভীত হল। অর্ণ যে রেগে আছে টের বুঝতে পারছে। কিন্তু কেন? সে তো রেগে যাওয়ার মতো কিছু করেনি। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, আপনার কফি। অর্ণব কমব্যাট বুট পরতে পরতে গম্ভীর রাশভারী স্বরে বলল, এতক্ষণ কোথায় ছিলি তুই? আজকেই ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি চড়ুই, আমি ঘুম থেকে উঠে যেন তোকে রুমে পাই। কথার অবাধ্য হলে কিন্তু খবর করে ছাড়ব তোর। বিন্দু সম্মতি দিয়ে মাথা নাড়ল, হাতের কফি এগিয়ে দিয়ে মৃদু গলায় বলল, কিচেনে ছিলাম, সকালের নাস্তা রেডি করার জন্য। অর্ণব কফির কাপ হাতে নিয়ে চুমুক বসালো। আমি সকালে ব্রেকফাস্ট করি না, তাই ভোরে রেস্ট করবি, উঠতে হবে না। বাই দা ওয়ে একা থাকতে ভয় হবে। বিন্দু না বোধক মাথা নাড়ল। অর্ণব ধমক দিয়ে বলল, সমস্যা কি? মুখে কি হয়েছে? বিন্দু আন্ত মাথায় লাজুক গলায় বলল, কিছু না। অর্ণব জহুরি চোখে তাকালো বিন্দুর দিকে। কৃষ্ণচূড়ার ন্যায় লাল বিন্দুর মুখশ্রী। সে শীতল গলায় সুথাল, টেবিলে ব্রেকফাস্ট রেডি কর। অর্ণর কথাটা বলতে দেরি হলেও বিন্দুর ছুটে যেতে দেরি হলো না। সকালের নাস্তায় রেখেছে অমলেট, ফ্রুট, দুধ, হোল হুইট রুটি। বিন্দু আগে থেকেই অবগত অর্ণর খাদ্যাভ্যাস নিয়ে। অর্ণ একটা রুটি খেয়ে দুধ অর্ধেকটা খেয়ে বিন্দুর দিকে বাড়িয়ে দিল। ফিনিশ কর ফাস্ট। বিন্দু আমতা আমতা করে বলল, আরও আছে তো আপ। বিন্দু কথা শেষ হবার আগেই অর্ণ ধমকে সুথাল, ধরতে বলছি, প্রোটিন আমার নয়, তোর প্রয়োজন ধর। বিন্দু লজ্জা পেয়ে দুধের গ্লাস হাতে নিল। মনে মনে অর্ণর গোষ্ঠী উদ্ধার করতে ভুলল না। হনুমান মুখ লোকটা তার দুর্বলতার জন্য লজ্জা দিল। অর্ণ উঠে দাঁড়াতে বিন্দু প্রশ্ন করল, দুপুরে খাবার খেতে কি বাসায় আসেন? এখন থেকে আসব। অর্ণর কথা শুনে একটু শান্তি পেল বিন্দু, যাক সে আসবে দুপুরে। নয়তো একা একা কি রাঁধবে আর কিভা খাবে? কোনো মজা আছে? অর্ণ বিন্দুর আকাশকুসুম কল্পনা জল্পনার মাঝেই বিন্দুকে কাছে টেনে নিয়ে কপালে খসখসে অষ্টযুগল ছোঁয়ায়, স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধায়, সাবধানে থাকবি, খালাকে বলে দিব এখন থেকে এসে রান্না বান্না করে দিতে। খবরদার একা একা কিচেনে যাবি না। এখনই সোজা গিয়ে ঘুমাবি। রাতে কিন্তু কোনো বাহানা শুনব না। লজ্জায় মাথা নিচু করে বিন্দু। অর্ণ বিন্দুর দুগালে হাত রেখে ঠোঁট একটা প্রগাঢ় চুম্বন করে ঘুমাতে বলে চলে গেল। বিন্দু লাজুক চোখে অর্ণর চলে যাওয়ার পানে চেয়ে মুখ ভেঙচি কাটল। সে কোনো খালার রান্না বান্না মতেও এলাউ করবে না। সে এই ঘরের মালকিন, তার কথায় সংসার চলবে। খালা আসুক, কিছু বকসিস দিয়ে ভুজুং ভাজুং দিয়ে সুন্দর করে পাঠিয়ে দিবে। হামি দিল বিন্দু। সে দরজা আটকে বেডরুমের দিকে চলল। এক চোট ঘুম দেয়া যাক। বদলোকটা এখন থেকে যে তাকে রাত জাগাবে যে ভালো জানে। বিন্দু ফোনে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ল। উঠে না হয় দুপুরের রান্না করা যাবে, এখন তার ঘুম প্রয়োজন। সকাল ধীরে ধীরে গড়িয়ে চলে, আর কাশফুলের ডালে বসা পাখির গান যেন ভোরের সঙ্গে বিদায় জানাচ্ছে। সময়টা এখন দুপুর।
মেহেদি বসে আছে খাবার টেবিলে। উপরে শান্ত লাগলেও ভেতরে ফেটে পড়া অস্থিরতা। মাহবুব আলম, দুই ভাই ছাড়া পরিবারের সদস্যরা খাবার টেবিলে। মেহেদি কাঙ্ক্ষিত মুখটা দেখার আশায় বসে আছে। না, তার দেখা নেই কোথাও। সেই ভোরে ঘুমন্ত অবস্থায় দেখে এসেছিল আর দেখা হয়নি। মেয়েটা ঠিক আছে তো? টেনশন লাগছে তার। অলরেডি বৃষ্টির রুমের সামনে থেকে 2-3 বার চক্কর মেরে এসেছে। মেয়েটা দরজা আটকে ঘরে খাপটি মেরে আছে। মেহেদি জানে বৃষ্টি ইচ্ছা করেই তার সামনে আসছে না। মেয়েটা বোঝে না, তাকে না দেখে থাকতে পারে না সে। কি শালা বাবু, বউয়ের জন্য মন কাঁদে বুঝি? ঝর্ণার হাজবেন্ড ওহিদের কথা শুনে মেহেদি মুচকি হেসে বলল, একটা মায় বউ আমার, মন তো কাঁদবে ভায়া। হ্যাঁ, হ্যাঁ, নতুন নতুন পেলে বোধহয় একটু বেশি কাঁদে। তা কেমন হলো বাসর? কি করি বলতো, রাতে ভুল করে দেখে ফেলেছি তো ভাবলাম একটু ইন্টারভিউ নেই। ওহিদের কথা শুনে মোটেও ঘাবড়ালো না মেহেদি, আর না তো লজ্জা পেল। সে মুখটা বিকৃত করে বলল, ফুল ছাড়া ফুল সজ্জা একটু পানসে লাগছে। ওহিদ হো হো করে হেসে ফেলল। ভারী মজার লোক ওহিদ। মাসুমা বেগম খাবার প্লেটে গোছাতে গোছাতে বলল, ওহিদ বাবা, তোমাকে আর একটু মাংস দিব। ওহিদ কিছু বলার আগেই মেহেদি প্রতিবাদ করে বলল, ভাইয়া কিন্তু একাই মেয়ের জামাই না। 1 বছর ধরে এই অবহেলা সহ্য করলেও এখন কিন্তু করব না, শাশুড়ি মা। মাসুমা বেগম মেহেদির কান মলে দিয়ে বলল, আয় বাদর ছেলে, খাওয়াচ্ছি তোকে জামাই আদর। মেহেদি মেকি অভিমান করে বলল, হাহ, ঘরের ছেলে বলে আজকে শ্বশুর বাড়ির আদর পেলাম না। ওদের খুনসুটিতে হাসির রোল পড়ে গেল আলম ভিলার টেবিল জুড়ে। মাসুমা বেগম একটি ভাতের প্লেট হাতে নিতেই মনোয়ারা বেগম জানতে চাইলেন, কোথায় যাচ্ছ? বৃষ্টির রুমে। মেয়েটার নাকি জ্বর এসেছে, দেখে আসি। মেহেদি তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। আমাকে দাও, আমি দেখছি। মাসুমা বেগম কিছু একটা ভেবে আর গেলেন না। ভাতের প্লেটটা মেহেদির হাতে দিয়ে দিলেন। মেহেদি কেবলমাত্র বৃষ্টির দরজার সামনে দাঁড়িয়েছে, এর মধ্যেই ঝর্ণা নিজের রুম থেকে বেরিয়েছে। সে মনে করেছে মেহেদি বৃষ্টিকে ডাকছে, কিন্তু বৃষ্টি দরজা খুলছে না। তাই সে উচ্চ গলায় ডাকল, বৃষ্টি, এই বৃষ্টি, দরজা খোল তাড়াতাড়ি। মেহেদি মনে মনে হাসল, যাক, তার বড্ড উপকার করে দিয়ে গেল বোনটা। বোনের কণ্ঠস্বর শুনে বৃষ্টি দরজা খুলে দিল। কপাট খোলার সঙ্গে সঙ্গেই মেহেদি ঝড়ের বেগে ভেতরে প্রবেশ করে পুনরায় দরজা আটকে দিল। আকস্মিক মেহেদিকে দেখে চমকে উঠল বৃষ্টি। যার থেকে পালিয়ে বেড়াচ্ছে আর সেই হাজির হলো। মেহেদি কপাল কুঁচকে বলে ওঠে, কিরে, তোর নাকি জ্বর এসেছে? এক ডোজেই এর অবস্থা। হায় আল্লাহ, আমার ভবিষ্যৎ দেখি আমাবস্যার মতোই অন্ধকার। বৃষ্টি লজ্জায় আড়ষ্ট হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি বাজে বকছিস? বের হ। মেহেদি বৃষ্টিকে সহ ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। এখন আর বের হ বলতে পারবি না সোনা। এটা আমার শ্বশুর বাড়ি, আমি যখন ইচ্ছা আসব, যখন ইচ্ছা যাব, তোর কি হু? বৃষ্টি হতভম্ব হলেও মুখে কিছু বলল না। মেহেদিকে এত কাছে দেখে বুক ধড়ফড় করছে তার। সে মোচড়া মুচি করে বলল, ছাড় আমা। বৃষ্টির মুখের বুলি শেষ করার আগেই মেহেদি ধমকের সুরে বলল, ছাড় কি? হাজব্যান্ডকে কেউ তুই করে বলে, আল্লাহর গজব পড়বে না। এখন থেকে তুমি ডাকবি। আর যেন তুই তুকারি না শুনি। বৃষ্টি বড় বড় চোখ করে তাকিয়ে বলল, অসম্ভব, আমি পারবো না। এত দিনের অভ্যাস ভেঙে ডাকতে। এত দিনের অভ্যাস ভেঙে যখন বাসর করতে পেরেছি, সেটাও পারবি? এখনই প্র্যাকটিস কর। বল, তুমি আমার জান। বৃষ্টি দারুণ লজ্জা পেয়ে এলোমেলো দৃষ্টি ফেলে কম্পিত গলায় বলল, পারবো না। তুই পারবি, তোর ঘাড় পারবে। বলবি নাকি রাতের মতো শুরু করব? বৃষ্টির এবার লজ্জায় মিলিয়ে গেল। রাতের স্মৃতি থেকে যত পালাতে চাইছে মেহেদি, ততই জড়িয়ে ফেলছে। মেহেদি বৃষ্টির ঠোঁটে একটু দীর্ঘ চুম্বন করে বলল, বল, নয়তো সত্যি সত্যি দ্বিতীয়বার বাসর করে ফেলব। বৃষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, তো তুমি তোতলাচ্ছিস কেন? সুন্দর করে বল, তুমি আমার জান। বৃষ্টি মুখ লুকায় মেহেদির বুকে লাজুক গলায় বলল, পারবো না। মেহেদি হাসে, ঠোঁট ছোঁয়ায় মেয়েটির চুলের ভাঁজে। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আয়নার মতো। এখানে মান অভিমান থাকলেও দ্বিধা দ্বন্দ্ব, অবিশ্বাস থাকতে নেই। এখন তো আমরা এক হয়ে গেছে বৃষ্টি, আমাদের মধ্যে আর কোনো দেয়াল নেই। তাহলে কেন আমার থেকে দূরে থেকে আমাকে কষ্ট দিচ্ছিস? তোকে না দেখে আমার কি হচ্ছিল বুঝবি না তুই? আর কখনো আমার থেকে নিজেকে গুটিয়ে নিবি না। লজ্জা পাস, অভিমান করিস, রাগ করিস, আমার মুখোমুখি হয়ে করবি। আমার কাছে থেকে মনে থাকবে।
বৃষ্টি লাজুক গলায় ফিসফিস করে বলল, মনে থাকবে বরমশাই।